আসসালামু আলাইকুম। সবুজ বাংলার সবুজ মাঠে স্বাগত জানাচ্ছি। আমি ফজলে রাব্বি। আমার সাথে আছেন গাজী সাকওয়াত। সর্বপ্রথম আমরা আলোচনা করব ক্রিকেট নিয়ে। আমরা জানি 17-19 তারিখে আরব আমিরাতের সাথে বাংলাদেশের পরপর দুটি ম্যাচ রয়েছে। সেই লক্ষ্যে বাংলাদেশ দলটি আজকে সকাল এবং বিকালে দুই ভাগে বিভক্ত হয়ে অলরেডি আরব আমিরাতে গিয়ে পৌঁছেছে। কিন্তু কথা হচ্ছে এই সিরিজটি শেষ হওয়ার পরে এরপরে কিন্তু পাকিস্তানের সিরিজ রয়েছে বাংলাদেশের সাথে। তো যেহেতু ভারত এবং পাকিস্তানের সাথে একটি যুদ্ধ বিষয় চলতেছে, তো বাংলাদেশ এবং পাকিস্তান সিরিজটি এই বিষয় নিয়ে কি বলবেন আপনি? হ্যাঁ, যুদ্ধ অবস্থাটা যেই গতিটা ছিল সেই গতিটা কিন্তু এখন নয়। একটা সমঝোতার ভিত্তিতে যুদ্ধ অবস্থাটা কিন্তু এখন বন্ধ হয়ে গেছে। এবং একই তারিখ মানে 17ই মে আইপিএল এবং পিএসএল দুইটা লিগে শুরু হচ্ছে। সেই ক্ষেত্রে কিন্তু আমরা ধরতে পারি যে সিরিজটা হবে। এখন আপনার প্রশ্ন হতে পারে যে সিরিজটা আসলে কবে হবে। আচ্ছা, আমরা 17 এবং 19 মে যদি আরব আমিরাতের সাথে খেলি, তখন ওইখান থেকে মানে আরব আমিরাত থেকে আমাদের পাকিস্তান আসতে হবে। এখন পাকিস্তানটা আদৌ নিরাপদ কিনা, মানে যেটা নিয়ে কিন্তু আমাদের বিসিবি পরিচালক, ক্রিকেট অপারেশনস কমিটির চেয়ারম্যান নাজমুল আবেদিন ফাহিম স্যার যেটা বলেছেন যে নিরাপত্তার ইস্যুটা আমরা সবার আগে দেখবো, আর খেলোয়াড়দের নিরাপত্তা তো সবার আগে। এবং তিনি যেটা আমাদেরকে জানিয়েছেন যে এই ডিসিশনটা বিসিবি নিতে পারবে না, নিতে পারবে মানে আমাদের গভর্নমেন্ট, মানে ইন্টেরিয়র গভর্নমেন্ট যদি হচ্ছে আমাদেরকে জানায়, তাহলে হচ্ছে আমরা কেবলমাত্র সাপোর্টটা করতে পারি। তাহলে যে নির্দিষ্ট ডেটে হওয়ার কথা ছিল সেই নির্দিষ্ট ডেটে আমরা কিন্তু এখনো সেই সংখ্যা রয়েছে, আমরা কিন্তু এখনো সেই শিডিউলটাই পাইনি যে আসলে খেলাটা কতদিন পিছানো হবে। যেহেতু পিএসএল এর ফাইনালটা হবে হচ্ছে 25 তারিখ, এখন পিএসএল ফাইনালের একটা নির্দিষ্ট ডেট দেওয়া ছিল, হ্যাঁ সেটা এখন পোস্টপোন্ড হয়ে গেছে, এখন সেটা রিজেক্ট হয়ে গেছে। এখন নতুন ডেট আবার আসবে, কিন্তু সেটা কবে আসছে সেটা এখন আমরা জানি না। হ্যাঁ, এখন পিসিবি পরিচালক বা হচ্ছে পিসিবির যে কর্তৃপক্ষ তারা প্লাস হচ্ছে বাংলাদেশের যারা আছে তারা হচ্ছে মানে খেলার বিষয়টা ছেড়ে দিছে হচ্ছে মানে ইসের উপরে, সরকারের উপরে। এটা আমাদের জন্য সুসংবাদ হতে পারে যে গত মাসে যে মেহেদী হাসান মিরাজ জিম্বাবুয়ের সাথে খুব ভালো খেলেছে, আমরা দেখতে পেরেছি। তো সেই পরিপ্রেক্ষিতে আইসিসি থেকে কিন্তু এই মাস সেরা মেহেদী হাসান মিরাজকে দেওয়া হয়েছে, ঘোষণা করা হয়েছে। তো আমরা কি এটা ধরতে পারি যে আমাদের বাংলাদেশের যে টপ প্লেয়ারগুলো আছে, ভালো প্লেয়ার, সাকিব আল হাসান আছে, তারপরে মুশফিকুর রহিম আছে, বাংলাদেশের প্লেয়ারটাকে বাংলাদেশের সর্বকালের সেরা প্লেয়ার কিন্তু সাকিব আল হাসান, এবং আইসিসির মাস সেরা প্লেয়ার হয়েছেন সাকিব আল হাসানের পরে মুশফিকুর রহিম, এবং তৃতীয় হচ্ছে কিন্তু মেহেদী হাসান মিরাজ। তার মানে আইসিসি মানে সারা ওয়ার্ল্ডের যতগুলো ক্রিকেট আছে তাদের মধ্যে কিন্তু মাস সেরা পুরস্কারটা দেওয়া হয়। এখন যেহেতু মিরাজের এরকম একটা অ্যাচিভমেন্ট পেয়েছে, অবশ্যই মিরাজের ভবিষ্যতের জন্য এটা খুব ভালো একটা কাজে দেবে বলে মনে করছি। এবং জিম্বাবুর সফরে কিন্তু মিরাজ 4 ম্যাচে 4টা ইনিংসের মধ্যে 3টা ফাইফার ছিল এবং একটা সেঞ্চুরি ছিল, এবং সেই সুবাদে মিরাজ কিন্তু এখন বাংলাদেশের, শুধু বাংলাদেশের না পুরো ওয়ার্ল্ডের হচ্ছে সেকেন্ড অলরাউন্ডার টেস্ট ক্রিকেটের জন্য। সাকিব আল হাসান যেহেতু মাস সেরা আইসিসির, সেই লক্ষ্যে আমি বলি যে সাকিব আল হাসান কিন্তু পিএসএল এ একটি দল পেয়েছে, আমরা জেনেছি। হ্যাঁ, সাকিব আল হাসান লাহোর কালান্দার্সের হয়ে দল পেয়েছেন, এবং সাকিব আল হাসানের যদি আমরা পিএসএল এর টুইস্টারটা দেখি, 14 ম্যাচে 181 রান করেছেন, এবং তিনি কিন্তু 8টা উইকেটও পেয়েছেন। এবং আশা করি যেহেতু অনেক প্লেয়ার আইপিএল প্লাস পিএসএল এর জন্য বা সাউথ আফ্রিকা অস্ট্রেলিয়া সিরিজের জন্য যার যার দেশে চলে গেছেন, তো সেক্ষেত্রে হয়তো সাকিব আল হাসানের সেরা একাদশে জায়গা মিলতে পারে। আচ্ছা, বাংলাদেশ দল থেকে এখন আমরা দেখতেছি যে রিসেন্টলি পিএসএল আইপিএল এ অনেক প্লেয়ারদেরকে নিচ্ছে এবং ভালো প্রাইজে নিচ্ছে। সেই পরিপ্রেক্ষিতে যে আমাদের মুস্তাফিজুর রহমান খুব ভালো বল করে, কাটার মাস্টার যাকে বলা হয়, মুস্তাফিজ কিন্তু আজকের নিউজটাই হচ্ছে 6 কোটি রুপিতে আইপিএল এর দিল্লি ক্যাপিটালস এর হয়ে খেলতেন। কিন্তু এইখানে আবার একটু প্রশ্ন থেকে যায়, যে মুস্তাফিজ কিন্তু আজকে আপনি যেমনটা শুরুতে বলেছিলেন যে বাংলাদেশ দল কিন্তু এখন আরব আমিরাতে, মুস্তাফিজ আরব আমিরাতে, এবং মুস্তাফিজের যে দিল্লি ক্যাপিটালস এর খেলাগুলো আছে 18, 21 এবং 24 মে, 17 এবং 19 তারিখ যদি মুস্তাফিজ আরব আমিরাতের সাথে খেলে, তাহলে কিন্তু 18 তারিখ কিন্তু তিনি খেলতে পারবেন না, এবং সম্ভবত মুস্তাফিজ হয়তো বাকি 2টা ম্যাচ খেলতে পারে। কিন্তু সেইখানে শঙ্কার জায়গাটা হচ্ছে মুস্তাফিজের জন্য যদি বাংলাদেশ পাকিস্তানের সিরিজটা হয়, তাহলে হয়তো মুস্তাফিজকে আইপিএল এ দেখা যায় যে আইপিএল এ বাংলাদেশ প্লেয়ার নেওয়ার পরে কিন্তু আসলে খেলানো হয় না ঠিক তেমন ভাবে। বাংলাদেশ মুস্তাফিজ খেলবে কিনা সেটার আগে কি এই প্রশ্ন আসে না যে সেখানে কি মুস্তাফিজকে খেলানো হবে কিনা, যদি নিয়ে যায়, যদি সিরিজ বাদ দিয়ে মুস্তাফিজ দিল্লি ক্যাপিটালস এর জন্য খেলতে গেল, ঠিক আছে, সেক্ষেত্রে দেখা গেল যে তাকে নিয়ে নেওয়ার পরে আর খেলানো হলো না। এই বিষয়টা কিন্তু অনেক আগে থেকে হয়ে আসছে। আমরা যদি শুরুর দিকে 2008-9 আইপিএল এর কথা চিন্তা করি, তখন দল পেয়েছিল মাশরাফি এবং হচ্ছে আমাদের মোহাম্মদ আশরাফুল, তারা কিন্তু মাত্র একটা করে ম্যাচ খেলেছে।
এবং দ্বিতীয় হিসেবে আব্দুর রাজ্জাক ছিল বাংলাদেশের লিজেন্ডারি স্পিনার, তিনিও মাত্র একটা ম্যাচে খেলতে পেরেছেন। এবং সাকিব আল হাসান সবগুলো আসর মিলে হয়তো 57 বা 58টা ম্যাচ খেলেছে। এবং মুস্তাফিজ এই ক্ষেত্রে একটু ধারাবাহিক ছিল, কিন্তু শেষের কয়েকটা সিজন কিন্তু মুস্তাফিজও সেভাবে খেলতে পারতেছে না। তবে তাদেরকে না নেওয়ার ক্ষেত্রে বিসিবির এখানে একটা দায় আছে, কারণ বিসিবি এনওসিটা তাদেরকে ঠিক মতো দিচ্ছে না। আচ্ছা, তো আরেকটা বিষয় হচ্ছে বাংলাদেশের এ দল কিন্তু খুব ভালো পারফরমেন্স করতেছে এখন রিসেন্টলি, কিন্তু বাংলাদেশ ইমার্জিং দলটা আছে, দ্বিতীয় যে দলটা আছে, তারা কিন্তু খুব অল্প রানে হেরে গিয়েছে। এটার কারণটা কি আসলে? না, অল্প রানে হারেনি, ওরা কিন্তু একটা বিশাল টার্গেট ছিল 332 রানের। এবং বাংলাদেশ ইমার্জিং দলটা কিন্তু আকবর আলীর সেঞ্চুরিতে, এবং আকবর আলী এখানে আমি সেটাই বুঝাতে চাইছি, 110 বলে 131 রানের ব্যবধানে হেরে গিয়েছে। 110 বলে 131 রানের অনবদ্য ইনিংস খেল, এবং শেষে 31 রানে 6 উইকেট পড়ার জন্য আসলে বাংলাদেশ শেষ পর্যন্ত একটা রোমাঞ্চকর লড়াই পড়ে হার মেনে নিয়েছে। এটা তাহলে আসলে তাদের পারফরমেন্স ভালো ছিল, কিন্তু শেষ পর্যায়ে যে একটু ব্যাটিং দোষের কারণে এই অবস্থা হয়েছে। আর বাংলাদেশ এই দলের কথা আমরা বলতে পারি যে তারা মোটামুটি ভালো পারফরমেন্স করতেছে। হ্যাঁ, ভালো পারফরমেন্স করতেছে। হ্যাঁ, আর যদি আমরা এই দলের কথা বলি, এই দলের বিপক্ষে নিউজিল্যান্ড 8 উইকেটে 64 ওভার খেলে 226 রান করেছে, এবং সেক্ষেত্রে বাংলাদেশের উদীয়মান পেসার এনামুল হক 3 উইকেট এবং খালেদ আহমেদ 4 উইকেট নিয়েছেন। আচ্ছা, বর্তমানে আমরা সোশ্যাল মিডিয়া যেহেতু সবাই ইউজ করি, সবাই সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিভ, সেক্ষেত্রে আমরা একটা জিনিস বেশি দেখতে পাই, সেটা হচ্ছে যে সেলিব্রিটি ক্রিকেট নামে একটি জিনিস প্রচলিত আছে। এটা আমাদের সামনে বারবার চলে আসে, অশ্লীলতার খুব ছড়াছড়ি সেখানে হচ্ছে। শুধু এই বছরই না, বিগত কয়েক বছর ধরে এই জিনিসটা চালু হয়ে আসতেছে, এবং এটা মানুষদেরকে খুব বিভ্রান্তের মধ্যে ফেলতেছে। সেখানে তারা আসলে খেলাধুলা ঠিক মতো হচ্ছে না। বাংলাদেশের মেয়েরা যেভাবে খেলে সুন্দরভাবে জার্সি পরে একটা মানে পরিপাটি হয়ে খেলে, এগুলো তাদের মধ্যে নাই। এবং এই জন্য কিন্তু তাদের বিরুদ্ধে একটা লিগ্যাল নোটিশ গেছে। আর কাদের বিরুদ্ধে গেছে আমি যদি আপনাকে এটা একটু বলি, লিগের মেন্টর নির্মাতা প্রবীণ রহমান চৌধুরী, গিয়াসউদ্দিন সেলিম, মেন্টর তানিম রহমান অংশু, অভিনেত্রী মারিয়ামিম, সিনথা ইয়াসমিন, ক্যাপায়েল, মারুফ আক্তার জামান, মডেল শাম্মী ইসলাম নীলা ও আলিশার বিরুদ্ধে অভিযোগটা দেওয়া হয়েছে, নির্দিষ্ট করে এদের নামে অভিযোগ দেওয়া হয়েছে। এখন আমি যদি মারিয়ামিমের কথা বলি, তিনি একটা গণমাধ্যমে বলেছেন যে আমরা এত ফিট থাকি কিসের জন্য। মানে অশ্লীলতার কোন পর্যায়ে গেলে একটা সেলিব্রিটি এরকম কথা বলতে পারে, যেখানে বাংলাদেশের ক্রিকেটের সার্বভৌমত্ব প্লাস হচ্ছে বাংলাদেশের জনপ্রিয়তা, বাংলাদেশের আসলে হ্যাঁ, বাংলাদেশের মানুষ কিন্তু আবেগপ্রবণ। এই আবেগকে পুঁজি করে কিন্তু আপনি একটা সেলিব্রিটি লিগ চালাতে পারেন যেখানে অশ্লীলতার ছড়াছড়ি হবে। আপনি ক্রিকেট খেলতে গেলে বিনোদনের ক্ষেত্রে প্র্যাকটিস করা যায়, লিগ হতে পারে না। প্র্যাকটিস সেশন আপনি জার্সি পরে খেলেন। ক্রিকেটার তো একটা নির্দিষ্ট নিয়ম মধ্যে চলে, নিয়ম নীতি আছে, সেই নিয়ম নীতি তোয়াক্কা না করে যেহেতু এটা হচ্ছে, এবং আমার হিসেবে লিগ্যাল নোটিশটা খুব ভালো হয়েছে। এবং পরবর্তীতে যখন এই লিগগুলো আয়োজন করা হবে, নোটিশ কি আসলে কার্যকর হবে কিনা কি মনে করেন আপনি? আমি আশা করছি যে এটা কার্যকর হবে, এবং তাদের বিরুদ্ধে একটা অন্তত কিছু একটা জরিমানা তাদেরকে সতর্ক করে দেওয়া উচিত, যাতে ইন ফিউচার এই জিনিসটা না হয়। এটার বাইরে সাধারণ জনগণ কিন্তু চায় যে আসলে এরকম নষ্টামি না হোক, এরকম নষ্ট কিছু বাংলাদেশ ক্রিকেটের মধ্যে না আসুক। অবশ্যই আমরাও সেটা চাই যে অশ্লীলতার বিষয়টা শৈল্পিক পর্যায়ে নিয়ে যাচ্ছে তারা। এখন সেলিব্রিটিদের কিন্তু অনেকে ফলো করে, এখন যদি এই ধরনের অবস্থা চলে আসে তখন কিন্তু মানুষ মানে সুশীল সমাজটা কিন্তু নাটকের নায়িকারা দেখা যায় নাটকে ভালো ভালো পোশাক পরলেও লিগে এসে ক্রিকেট লিগে এসে আর তারা পোশাকটা ঠিক রাখতে পারে না। এবং এটা থেকে আমাদের অবশ্যই বের হওয়া উচিত, যেখানে মানুষের আবেগ কাজ করে সেটা নিয়ে আসলে ব্যবসা করা ঠিক হচ্ছে। আচ্ছা, হামজা চৌধুরীর আমাদের বাংলাদেশ বংশোদ্ভূত হামজা চৌধুরী যে শেফিল্ড ইউনাইটেড, এটা কিন্তু চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালে লিস্টার সিটিকে হারানোর পরে কিন্তু তার ফাইনালে চলে গেছেন। এবং আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আমাদের যে কিউবা মিচেল, যাকে নিয়ে আমাদের একটা আগ্রহ রয়েছে, যিনি হয়তো খুব তাড়াতাড়ি বাংলাদেশের জাতীয় দলে হয়ে খেলবেন, তারপর সাদারল্যান্ড ফাইনালে। আমরা আশা করবো 100 মিলিয়ন ইউরোর যে ফাইনালে, সেখানে সাদারল্যান্ডের হয়ে কিউবা মিচেল এবং বাংলাদেশের হামজা চৌধুরী একটা দৌড় দেখার জন্য আমরা মুখিয়ে আছি। আচ্ছা, আর একটি স্পেশাল খবর হচ্ছে, মানে অবাক করার বিষয়, 39 বছর বয়সে কিন্তু খেলায় আবার ফিরেছেন ব্রাজিলের মার্তা, এবং তিনি কিন্তু 6 বারের বর্ষসেরা ক্রিকেট মানে বর্ষসেরা ফুটবলার, নারী ফুটবলারের জীবন্ত কিংবদন্তি বলা যায় যাকে। হ্যাঁ, তো এখন ভারতের সামনে ব্রাজিলের সামনে যে লক্ষ্য, সেই লক্ষ্যের জন্য মার্তা অবশ্যই ব্রাজিলের জন্য ভালো সংযোজন। আমরা আশা করবো মার্তা তার পুরনো ফর্মে ফিরে আসুক। অলিম্পিক থেকে কিন্তু রৌপ্য পদক পেয়ে তার মনক্ষুণ্ণ হওয়ার পরে সে অবসর নিয়েছে, এবং অবসর ভেঙে ফেরাটা তিনি বিশ্বকাপ জয়ে তার অবসরটাকে রাঙিয়ে রাখুক। তো দর্শক, এই ছিল আজকের আমাদের খেলার সংবাদ। সবুজ বাংলার সবুজ মাঠের সাথে থাকবেন। ধন্যবাদ।